ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। অসংখ্য ধন্যবাদ। খুবই 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 ভালো আছে। আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে। দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আজকে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আমাদের ইয়াং নাইটের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং পুরো প্রোগ্রামে অনেক সময় ধরে থাকুন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। বিজন চন্দ্র মিস্ত্রি। দর্শক, আপনারা আমাদেরকে অনেক অনেক ফোন, ইমেল এবং SMS করে আমাদের অতিথিকে অনেক প্রশ্ন করুন এবং অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানান। আমরা তাহলে চলুন আলোচনায় চলে যাই। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি এতটাই আসলে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আপনার গানে যে খেই হারিয়ে ফেলেছি। আচ্ছা দাদা, আপনি আমাদের প্রথম যেটা শুরু করবেন সেটা হচ্ছে, আমাদের আজকের টপিকসটা হচ্ছে তারুণ্যের নজরুল। নজরুল তরুণ বয়সে কেমন ছিল সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। তরুণ বয়সে নজরুল অসম্ভব প্রতিভাবান তো ছিলেনই অবশ্যই, প্লাস তার সাথে আসলে প্রথমেই তার দুঃখটা ছিল খুব জোরে, কিন্তু দুঃখের মধ্যে সে কিন্তু থেমে থাকেনি। হ্যাঁ, অভাব এবং তার বাবা মারা যাওয়ার পর থেকে তার খুবই অল্প বয়সে তার সংসারের ঘানিটা নিজের ঘাড়ে যখন পড়ে, মাত্র 9 বছর বয়সে, তো তখন থেকে উনি মক্তবের পড়াশোনা করতেন এবং সেই মক্তবেই উনি করতেন, পড়াতেন এবং মুয়াজ্জিনের কাজ করতেন, আজান দিতেন। হ্যাঁ, তো এভাবে করে সংসার চালাতেন। এবং এই সময় আরবি, উর্দু, ফার্সি যে এইটা পড়ার উনি আয়ত্ত করে ফেলছিলেন, যার জন্য উনি পরবর্তীতে যে গানগুলো রচনা করেছেন তার মধ্যে অনেক চলে আসছে। এবং ওনার গানের ভিতরে ঢোকাটা আসলে লেটর গানের থেকে। লেটর গানটা কি দাদা? লেটর গান হলো মানে পৌরাণিক কাহিনী নিয়ে তখন বিভিন্ন রকম কল্পকথা যেগুলো হলো, এভাবে এক একটা নাম ছিল। সেই নামের তখন উনি এটার মিউজিক ডিরেকশন ছিল, মিউজিক দিত এবং গান লিখতো এবং সুর করতেন। তো ওই লেটর দলের জন্য গান লেখার জন্য ওনার, কিন্তু সেগুলো আমরা পাই না, আমরা পাওয়া যায় না যে কি ধরনের ছিল আর কি। তো আমরা দেখতে পাই যে লেটর দলে সে ওস্তাদ টাইটেল পেয়েছিল সেই সময়। আচ্ছা, ওই সময় হ্যাঁ, লেটর গানের সময় এতটাই উনি মানে প্রতিভাবান ছিলেন। বয়স কেমন ছিল তখন? তখন তো কত 10 বছর, 11 বছর ছোট। আচ্ছা দাদা, অনেকে বলেন যে ওই মুয়াজ্জিনে কাজ করবার সময় নাকি তার ভেতর থেকে গান আসে, কিন্তু মানে আপনি যেভাবে বলছেন সেটা আসলে অনেক ও ছোটবেলা থেকেই, হবার পর থেকেই মনে হয় গানটা যে সবাই কিন্তু আমরা কম বেশি গান করি আসলে। আর ওনার ভেতরেই ছিল যে সুপ্ত একটা প্রতিভা ছিল, যে প্রতিভাটা কখন বিস্ফোরণ হবে আর কি, সেটার অপেক্ষা করছিল প্রত্যেকটা মুহূর্ত। আসলে নজরুল অসম্ভব একজন, যেরকম প্রেমিক কবি সেরকম বিদ্রোহী কবি। তার বিদ্রোহ চেতনাটাও খুব বড় করে আমরা দেখেছি আসলে। মানে আমরা ইনফ্যাক্ট বিদ্রোহী কবি ওনাকে বলি, কিন্তু অসম্ভব প্রেমের কবি, অসম্ভব প্রেমের কবি। এবং উনি প্রেমটাকে এমন ভাবে করেছেন, যদি আপনি একজন মেয়েকে দেখেছে হয়তো, দেখে তার এতটাই ভালো লেগেছে যে সে হয়তো তার প্রতি বিদ্রুপ করেই মেয়েটা বলছে যে তুমি এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছো কেন, রাগ করে বলছে হয়তো। ওনার সাথে সাথে উনি বলে ফেলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাই, তুমি
সুন্দর তাই চেয়ে থাকে প্রিয় সে কি মোর অপরাধ। আহা। দাদা আমাদের সঙ্গে একটা ফোন আছে, আপনার ফোনটা দিন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সিলেট থেকে বলছি, আমার নাম লিটন। জি বলুন। খুব ভালো লাগছে যে আজকে একেবারে আমার কাছে তরুণ মনে হচ্ছে নজরুল সঙ্গীত শিল্পী, এবং প্রথমেই শুরুতে যেভাবে ছিল এবং এর পরে প্রেমের গান। আমি একটু অন্যদিকে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আমরা নজরুলের যে গানগুলো গণসঙ্গীতের যে ভাবটাই হতো, আমার সৌভাগ্য হয়েছিল গত বছর আমি 11 জ্যৈষ্ঠতে কলকাতায় গিয়েছিলাম আবৃত্তি করার জন্য। সেখানেও দেখলাম যে ওই গণসঙ্গীতের যে ভাবটা নজরুলের, সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয়? আসলে কি, ধন্যবাদ দর্শক আপনাকে। গণসঙ্গীতের ভাবটা পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। আমরা যেরকম আমরা দেশের গান যখন করতে যাই, হ্যাঁ, তখন কিন্তু আমরা সত্যি নজরুলের দেশের দেশাত্মবোধক গানগুলো কিন্তু সব বড় বড় আসলে। আমরা যে বলো নাহি ভয় নাহি ভয়, এই শিকল পরা ছলমলের, হ্যাঁ, গানগুলো সব বড় বড়। তখন বিদ্রোহ করার জন্য বড় বড় গান লেখা হতো, কিন্তু অনেকক্ষণ ধরে গাওয়া যায়। হ্যাঁ, এবং গাইতে গাইতে যে যেন সময়টা ফুরিয়ে না যায় এরকম। এবং নজরুলের মানে নিজেকে সচেতন করে তোলার বা একজন মানুষের মধ্যে বিদ্রোহ ভাবটা যে জাগিয়ে তোলা। একজন মানুষ বলছে যে, একটা গান আছে, দাও সূর্য দাও ধৈর্য, হ্যাঁ, এই গানটার মধ্যে আছে এটা। এটা অবশ্য গণসঙ্গীত আমি বলবো না, কিন্তু একজন মানুষকে জাগিয়ে তোলার একটা বিদ্রোহী গান, হ্যাঁ, অবশ্যই সুপ্ত একটা প্রতিভাকে, যে একজন মানুষ একদম হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, তাকে কিভাবে জাগিয়ে তোলা যায়, এই বিষয়টা সবসময় ছিল। বল নাহি ভয় নাহি ভয়, বল মা ভই জয় সত্যের জয়। তারপর আমাদের রণসঙ্গীত, যেটা আমাদের স্কুল কলেজে এখনো আসলে, হ্যাঁ, ঊর্ধ্ব গগনে এটা আমরা হবার পর থেকে এই গানটা করেই আসলে বড় হয়েছে জাতীয় সঙ্গীত। তো এই যে চল 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 চলের মধ্যে আমি তো মনে হয় যে দীর্ঘ একটা পথ আমি পাড়ি দিচ্ছি আসলে। এই বিষয়গুলো আসলে যথেষ্টই আমি আমার মনে হয় যে কোনো তরুণ বা তরুণী যদি নজরুলের একটা গান সুন্দরভাবে পড়ে, মানে শুধু লিরিক্সটা পড়ে এর মধ্যে অনেক কিছু আছে আসলে। আমরা অনেক সময় গান শুনি কিন্তু কি গাচ্ছে কথাটা আমরা খেয়াল করি না বা বুঝি না, কিন্তু যদি একটু অনুধাবন করি তাহলে দেখা যাবে যে প্রচুর অনেক কিছু আমরা এই একটা গানের মধ্যে লুকিয়ে আছে। অবশ্যই দাদা, আমি সিরিয়াস আলাপে আজকে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যেহেতু একটু চলে এসেছেন, আমি বলি আজকাল এখন একটু নজরুল গীতিকে একটু মডার্ন স্টাইলে গাবার চেষ্টা করা হচ্ছে বা মডার্ন ইনস্ট্রুমেন্ট দেবার চেষ্টা করা হচ্ছে। আপনার একজন সঙ্গীত শিল্পী হিসেবে, নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আপনার কি মনে হয় এটা কতটুকু ঠিকঠাক? আসলে কি, আমাদের সময় একটা বিষয়। যেরকম নজরুলের গানটা যখন রচনা করা হয়েছিল তখন একটা সময় ছিল, কিন্তু এত বছর পরে কিন্তু সেই সময়টা আমরা নাই। আমাদের মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রেও তো চেঞ্জ হওয়ার একটা অনেক রকম এক্সপেরিমেন্টাল হচ্ছে। তবে সেটা কোনো দোষের নয়। তবে দোষের যদি একটা জিনিসকে একদম একটা চেহারাকে আপনার চেহারাটাকে পাল্টে অন্য একটা চেহারা ধারণ করেন, সেইটা আসলে দোষের আমি মনে করি। নজরুল যে গানটা লিখেছেন, কথাটা যত কোনো রকমই, হ্যাঁ, একটা সময় ছিল যারা নজরুল অসুস্থ অবস্থায় তার সামনেও সে তার গানকে বিকৃত করেছে, কিন্তু তার কিছু করার ছিল না, সে কিছু বলতে পারেনি, কিন্তু কোনো একটা জায়গায় সে বাধা। তো এভাবে অনেক জিনিসটা অনেকভাবে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে যেটা, এই প্রজন্মের শিল্পীরা যারা, আমরা যেরকম ব্যান্ডের আগ্রাসন, ব্যান্ডের শিল্পীরা গান করে চেষ্টা করছে তারাও নজরুল সঙ্গীত গাইবার, তো আমি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে নজরুলের মূল থিমটা, নজরুল গানের কথা এবং সুরটা ঠিক রেখে তারা মিউজিক কি দেবে সেটা তাদের বিষয়। হ্যাঁ, সেটাই আসলে চরিত্রটা ঠিক রেখে যেন নজরুলের গান ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা যাতে সেটা নিয়ে যা করুক কোনো আপত্তি থাকবে না, কিন্তু যদি কথা এবং সুর অন্যরকম করে ফেলে তখনই একটা দুঃখের বিষয় হবে। এবং এই যে ব্যান্ডের ছেলেমেয়েরা বা এখনকার ছেলেমেয়েরা যে নজরুল গীতি করছে, এটা কিন্তু খুব পজিটিভ, অবশ্যই যদি ঠিক রাখে, হ্যাঁ, যদি ঠিক রাখে। এবং আমাদের অবশ্যই আশা থাকবে যে আসলে ব্যান্ডকে আমি কখনোই এটাকে যে ব্যাড একটা ইফেক্ট সেটা আমি বলবো না, কেননা তরুণ প্রজন্ম যে জিনিসটা দিয়ে উজ্জীবিত হয় বা যেটার মধ্যে প্রাণ খুঁজে পায়,
সেটা তো উদ্যমতা আছে ওদের মধ্যে অবশ্যই। একটা সেই উদ্যমতাটাকে আমার কথা হলো সেই উদ্যমতাটাকে কাজে লাগাতে, সঠিকভাবে কাজে লাগাতে। সঠিকভাবে, ঠিক। হ্যাঁ, যদি যে ব্যান্ডের শিল্পীরা যদি এই গান গেয়ে যদি তরুণদের মধ্যে প্রচার করতে পারে খুবই ভালো, কিন্তু আমি চাচ্ছি সঠিকভাবে যেন সঠিকভাবে। যায়। আমিও আপনার সঙ্গে একমত। আমাদের সঙ্গে একটা ফোন আছে, হ্যাঁ, ফোনটা নেই। অবশ্যই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মুরাদ। ওয়ালাইকুম আসসালাম মুরাদ, আপনি বলুন। জি, আমি ওনার কনসার্টের নজরুল সঙ্গীতের 2টা গান শুনলাম, আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা গানের 2 লাইন শোনানোর জন্য অনুরোধ করছি। বলেন প্লিজ। আবার হবে তো দেখা, এটাই শেষ দেখা নয়। আচ্ছা দর্শক, আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখবার জন্য চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। আলি, যেটা নিয়ে কথা বলছিলেন, আপনি বললেন যে অবশ্যই ব্যান্ডের ওরা আসবে, করবে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে কারণ পারে। কালচার আসলে একটা নদীর মতো, এতে অনেক সমুদ্রের মতো, এখানে অনেক স্রোত আসবে, অনেক স্রোত আসবে, অনেক স্রোতে অনেক কিছু ভেসে যাবে, আবার অনেক কিছু থেকে যাবে, আসবে, নতুন কিছু আসবেও, সেগুলো আমরা গ্রহণও করব, কিন্তু আমাদের যে শেকড় সেটা যেন নষ্ট না কোনো হয়। মতেই নষ্ট না হয়। সেটা খেয়াল তাহলে রাখতে কি হবে আসলে একটা সময় গিয়ে, তাহলে তো আমাদের অস্তিত্বকে খুঁজে পাবো না, আমাদের যে গোড়াটা আছে সেটা তো হবে না। অবশ্যই সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ শিকড়বিহীন আসলে কোনো কিছু বেশি দিন টিকবে না, যত যাই রং চং মাখি না কেন, অবশ্যই চলে যাবে। আর নজরুলের আর একটা জিনিস হলো, এটা তো একটা গেল, উনি আধুনিক যে বিষয়গুলো ছিল ওনার মধ্যে, যে আমরা বলতেছিলাম যে প্রেম, তারপর প্রেমের বা একজনকে ভালোবাসলে ভালোবাসাটা কতটাই ভালোবাসা সম্ভব, হ্যাঁ কিভাবে ভালোবাসা সম্ভব, সেটা কিন্তু এত সুন্দরভাবে আমি শুনি একটু একাই। যেরকম মোর প্রিয়া হবে মোর সোনানি, প্রিয়া হবে সোনানি, দেব খোপায় তারা। আমরা কি শুনবো? আমি একটু জাস্ট Okay, শুনবো। ঠিক আছে, মুখটা একটু শুনি। মোর প্রিয়া হবে এ সোনানি, দেব খোপায় তারার ফুল, করনে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে এ সোনানি, দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দোলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দোলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব, মেঘ রঙের চুল, দেব খোপায় তারার ফুল, অসাধারণ। প্রিয়া হবে এ সোনানি, দেব খোপায় তারার ফুল। আমার মনে হচ্ছে আমি ছায়ানটের ক্লাস করছি, আমি ছায়ানটের স্টুডেন্ট যেহেতু। আপনি তো ছায়ানটেই ছিলেন। হ্যাঁ, মনে হচ্ছে আমি ক্লাস করছি সত্যি, এই জন্য গাইতেও ভয় লাগছে। না। আচ্ছা, আমাদের সঙ্গে একটা ফোন আছে, ফোনটা নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। বুলবুল বলছিলাম মহাখালী থেকে। জি বুলবুল, আপনি বলুন। আমি শিল্পীর কাছে জানতে চাচ্ছি যে কাজী নজরুল ইসলামের আধ্যাত্মিক ধারার যে গানগুলো আছে সে সম্বন্ধে কি কিছু বলবেন? অবশ্যই, অবশ্যই এবং ওই আধ্যাত্মিক ধারার কয়টা গানের কিছু যদি আমাদের শোনাতেন। হ্যাঁ শিওর, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু প্রোগ্রামে আগে বলছিলাম উনি সুফিবাদে আসলে বিলিভ করতেন। ঠিক আছে, আমরা যেটা বললাম, আমরা যে গানটা শেষ করলাম, এটা একটু একটা ঘটনা আছে, জাস্ট এটা আমি একটু বলে নিই। সেটা হলো নজরুল গ্রামোফোন কোম্পানিতে বসে তার বন্ধুদের নিয়ে আর কি আড্ডা দিচ্ছিলেন, আড্ডা মানে বসে ছিলেন, তখন ওর তো আড্ডা মানেই গান, আসলে গান সব সময় আড্ডাটা, কিন্তু ওদের আড্ডাটাও ছিল একটা শিক্ষণীয়, অবশ্যই একটা মানে নতুনত্ব কিছু সৃষ্টির একটা জায়গা। তো তখন বলতেছিল যে যদি তুমি 1 লক্ষ টাকা তুমি লটারিতে পাও, তাহলে তোমার কে কার প্রিয়াকে কেমন করে সাজাবে। একজন বলছে যে সুইজারল্যান্ড নিয়ে যাবে, তার তখনকার দিনে তো 1 লক্ষ টাকা অনেক টাকা। তো বলছে এই করব সেই করব, আমার প্রিয়াকে এটা এনে দেবো সেটা এনে দেবো।
এই বলতে বলতে উনি লিখে ফেলেছে, দেখো আমার প্রিয়াকে সাজাতে আমার 1 টাকাও লাগেনি। খোপায় তারার ফুল দেব। কিন্তু সে যে জিনিস দিয়ে সাজিয়েছে তার প্রিয়াকে, সেটা কোনো টাকা দিয়ে কারো পক্ষে সম্ভব হবে না যে এভাবে করে। আমার মনে হয় না আমাদের, আমি একটু সিরিয়াস কথাই বলি। আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নিব? ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি সুন্দর গান গাইতে পারেন মনে হলো। আপনার গানের গলা খুব ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কিন্তু সেই সাহস আমি দেখাতে চাই না। আচ্ছা, না আপনি বোধহয় লেখকও বটে, আমি যতটুকু আইডিয়া করছি। ঠিক আছে, তো আমি পরবর্তীতে আপনার সম্পর্কে আরো হয়তো জানবো, যতটুকু জানা যায়। আর ভাইয়ার সাথে একটু কথা বলি। বিজন ভাই, আমাদের যে নজরুল সঙ্গীতের যারা সুরকার আছেন, একাধিক সুরকার, কমল দাশগুপ্ত, আমাদের এখন যারা তার ছেলেরা আছেন, আমিন ভাই, শাকিন ভাই, তো এরা এই প্রজন্মের, তারও পরের প্রজন্মের আপনারা। একটা হচ্ছে যে নজরুল সঙ্গীতের যে সুর বিভিন্ন সুরকাররা দিয়ে গেছেন, সেটা একটা বৈচিত্র্য আছে। আরেকটা হচ্ছে যেটা রবীন্দ্রসঙ্গীতে নেই। আর সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে সেই ক্ষেত্রে স্বাধীনতাটা, আপনি যে আলোচনায় বলছিলেন যে কিছুটা স্বাধীনতা নিয়ে থাকে সঙ্গীত শিল্পীরা, যে পরিবর্তনের ক্ষেত্রে, এক্সপ্রেশনের ক্ষেত্রে, সেটা কি আসলে নজরুল নিজে ইয়ে করতেন কিনা, সমর্থন করতেন কিনা? একটা। আরেকটা হচ্ছে যে কথা প্রসঙ্গে বলি যে আধুনিক যে ব্যান্ড সঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান প্রবেশ করছে, সেটা ভালো, কিন্তু সুর সঙ্গতের ক্ষেত্রে, যন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে আমাদের বোধহয় একটু ইয়ে থাকা উচিত। সেটা হচ্ছে যে বাঁশি তো আর ভুবুজেলা হতে পারে না। না, তা তো অবশ্যই হতে পারে। সেই ব্যাপারটা মাথায় রেখে করা। সেটা তো অবশ্যই। আসলে কি কালের বিবর্তনে, আমার সময়ের পরিবর্তনে যেটা আসলে ডিমান্ড করে, এখন অনেকেই চাইছে যে এখন ভুবুজেলা যদি করেও, কিন্তু সে কিন্তু এক্সপেরিমেন্টাল চালাচ্ছে, দেখি ভুবুজেলা দিয়ে দিলে কেমন লাগে। এটা হচ্ছে হয়তো, সেটা করতে গিয়ে দেখলো হয়তো অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এটা তো অবশ্যই ডিমান্ড করে, যেরকম রবীন্দ্রসঙ্গীতের সাথে কোন যন্ত্রটা নিলে মানে ভালো লাগবে। এবং উনি অত্যন্ত যথাযথ কথা বলেছেন, এবং চরিত্রটা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দরভাবে আর কি জিনিসটাকে বললেন আর কি। তো এটা অবশ্যই চরিত্রটা আমাদের ঠিক রাখতে হবে। এখন নজরুলের গানে দেখা গেল যে আমরা সবসময় যেই সব যন্ত্রগুলো নিয়ে করা হয়েছে আগের থেকে এবং এই পর্যন্ত, এখন যদি দেখা গেল যে আমরা ড্রামসের উপর করছি, কিন্তু গানটা মানে সুরটা যদি ঠিক থাকে আমাদের কাছে কিন্তু একটু অন্যরকম লাগবে। আমরা প্রথম মনে হবে যেন একটু খাপছাড়া লাগবে, কিন্তু আবার দেখা যায় সেইটাই এক শ্রেণীর লোক বলছে না এটাই ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগছে। এখন যেহেতু আমরা প্রত্যেকেই আলাদা আলাদা একটা সত্তা, যত মানুষ তত মন, অতএব সেখানে তো এক একজনের মনের কথা, তো একজন শিল্পী তো সবার মনের কথা বলতে পারবে না। দেখা গেল কারো ভালো লাগছে, আপনি যেটা ভালো বলছেন আমার কাছে সেটা ভালো লাগছে, এইটাই হলো স্বাভাবিক। তো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক। আচ্ছা, উনি যে আরেকটা কথা বলেছিল যে এই যে পরিবর্তনটা হচ্ছে বা সুরের রবীন্দ্রনাথ বা নজরুলের গান নিয়ে যেসব হচ্ছে, সেটা নজরুল থাকলে মেনে নিত কিনা? হ্যাঁ, সেটা একটা কথা। এখন উনি ওনার যে গান, কমল দাশগুপ্তর যেরকম, হ্যাঁ কমল দাশগুপ্তের অনেক গান সুর করা আছেন নজরুলের, এবং চিত্তরায় একজন ছিলেন। উনি তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় মোর প্রিয়া হবে, দুইটা গানই চিত্তরায়ের সুর। তো আধুনিক গানের যে একটা বিবর্তন, এটা একমাত্র আমার মনে হয় যে কমল দাশগুপ্তের ওনার আগমনই আসলে আগের দিনে অনেকে চেষ্টা করেছে, মানে যে ক্লাসিক্যাল বেস থেকে কিভাবে গানটাকে আমরা বের করে নিয়ে আসব, কিন্তু অনেকেই আমার মনে হয় যে সফল হয়েছেন কমল দাশগুপ্ত। এবং তার উনি সুরকে ভেঙে এবং সুরের মাদকতাটাকে এমন সুন্দর করে একটার সাথে আর একটা মিশিয়ে এমন সুন্দর একটা আধুনিকতার ছোঁয়া লাগিয়ে দিয়েছেন, যেটা মানে সর্বজন। দাদা, আমরা একটু বিরক্ত করি, ফোন নিয়ে একটা। হ্যাঁ, শিওর। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি তালতলা, খিলগা তালতলা থেকে জুয়েল বলছি। জি জুয়েল, বলুন। আজকের যে অতিথি আছেন, তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, 2 লাইন অন্তত গাওয়ার জন্য। হ্যাঁ, বলেন। খেলি ছোয়ে বিশ্বলয়ে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। আমাদের কিন্তু অলরেডি দুইটা গানের রিকোয়েস্ট চলে এসেছে। না, দুইটা, হ্যাঁ দুইটা আর একটার সাথে মিলে গেল, যে যখন বলছে যে
আধ্যাত্ম সাধনার কথা যদি আপনি বলেন, আমরা প্রথম প্রশ্নটা আগে চলে যাই। সেটা হচ্ছে আমি বলছিলাম যেটা নীলুফার আপার কাছে, হ্যাঁ নীলুফার আপার কাছে যখন গান শিখেছি, যেটা শেখার জন্য আমি একটা কাজ আমার হচ্ছিল না, কিন্তু গান শেখানো শেষ, তারপর আপা বসেছিলেন, বারবার আমি তাকে বিরক্ত করছিলাম, আপা এই জায়গার সুরটা কেমন একটু, এখন সে আবার বলে দিচ্ছে, আবার বাইরে গিয়ে গুনগুন করে দেখি আবার হচ্ছে না। আবার আপাকে গিয়ে এরকম 2বার 3বার বিরক্ত করেছি, কিন্তু সে বিরক্ত হয় না, বরং সে মানে খুব কৌতূহল হয়েছে যে ছেলেটা তো খুব মানে আর কি নাছোড়বান্দা আর কি, হ্যাঁ শিখতে চাই। উনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন আমার জীবনে, আমার গান শেখার জন্য উনি অনেক আশীর্বাদ করে গেছেন আমাকে, বলছে যে তুমি বাবা গানটা ধরে রাখবা, হ্যাঁ তুমি চেষ্টা করলে অনেক ভালো করে, আমি থাকবো না বেশি দিন অসুস্থ হওয়ার আগে। তো আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার। আসলে সত্যি আপনি যেটা হলো যে যেটা বলছিল যে আধ্যাত্ম সাধনার বলছিল যে অনেক গান লিখেছেন উনি, একদম নিছক, যেটা একদম সর্বোপরি, যেরকম কারো কথা না, আল্লাহ বা ভগবান কারো কথা না বলে, সেরকম যে এই যে উনি বললেন রিকোয়েস্টের, খেলেছো বিশ্বলয়, ঠিক আছে, খেলেছো বিরাট শিশু আলো মনে খেলেছো, বিরাট শিশু আলো মনে খেলেছো। অদ্ভুত, তাই না? একদম একদম মানে এই গানের কথাগুলো যদি আপনি যে কেউ যদি পড়ে, তাহলে বুঝতে পারবে যে কোন স্তরের সাধনা করেছেন, যে চিন্তা করলে আসলে এরকম একটা গান লেখা যায়। হ্যাঁ আসলে নজরুল বলেই সম্ভব হয়েছে হয়তোবা। ওকে, আপনি আরেকটা যেটা বলছিলেন ওই পরিবেশের কথা, আসলে পরিবেশ এবং গুরু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবার জন্য। অবশ্যই গুরু আমি বলবো যে আপনার ঘরে যদি প্রতিদিন গান হয়, তাহলে আপনার ঘরের অন্য সদস্যরাও কিন্তু কিছু না কিছু হলে ওই গানের নির্যাসটা কিন্তু অবশ্যই নিবে। এটা একটা পরিবেশ। তো সেই পরিবেশটা আমরা অনেক সময় অনেকে পাই, অনেকে পাই না। যেরকম আমি একটা কীর্তনের আবাসের মধ্যে ছিলাম আমার ছোটবেলাটা, তারপর থেকে আমি সেক্ষেত্রে দাদা আপনি কিন্তু অনেক লাকি যে আপনি অ্যাটলিস্ট একটা গানের পরিবেশ পেয়েছেন। অনেক ক্ষেত্রে হয় কিন্তু একেবারে কিছু আসলে কিন্তু আমরা বড় হওয়াটা যে আমরা প্রতি সপ্তাহে একদিন ঠাকুর সভা বলে গ্রামে যে গান হইতে, সেখানে দেখা গেল আমি হারমোনিয়াম বাজাচ্ছি, না হয় ঢোল বাজাচ্ছি, না হয় মন্দিরে বাজাচ্ছি, না হলে গাচ্ছি, 50 জন কীর্তন করছে, আমার হাতে ঢোল। অনেক মায়ের বানানো সেটা না, বড় হয়ে ভালো ঢোল হয়েছে, মারটা দিয়ে শুরু ছিল। আচ্ছা দাদা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এর আগে একজন দর্শক, শিখা নামে একজন দর্শক, উনি বলেছিলেন যে জাতীয় কবি হিসেবে নজরুল আমাদের দেশে মূল্যায়ন পাচ্ছে না, এটা উনার ধারণা, আপনার কি মনে হয় এটা সঙ্গে একমত কিনা? না, আমি সেটা বলবো না যে পাচ্ছে না, সেটা না। একটা জিনিসের আপনি সব সময় দেখবেন, যত জিনিসে এক প্রচার এবং প্রসার, এইটা কিন্তু মানুষ যত বেশি প্রচার হবে তত বেশি এটার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আপনি পাশাপাশি আপনি গুরুদেবের গান, রবীন্দ্রসঙ্গীতের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন, আমাদের যেটা খুব বেশি প্রয়োজন হবে, আমি এক কথায় বলি, আমাদের নজরুল সঙ্গীত শিল্পীদের মধ্যে একাত্মবোধ লাগবে প্রথমে। যেরকম রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সবাই মিলে, যেরকম সম্মেলন পরিষদ, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের শাখা আছে এবং চর্চা এবং সম্মেলন করে, প্রতি বছর তারা একটা সম্মেলন করে, এবং সেখান থেকে রুট লেভেল থেকে যে যারা ভালো গান করে তাদেরকে তুলে এনে শহরে এসে গান করতে দেয়। এখন বলেন যে সেই যে আর্টিস্ট, ওর মধ্যে একটা অনুপ্রেরণা থাকে এবং একটা টার্গেট থাকে যে আমি ওই সম্মেলনে আমি গান করতে হবে, এমনিতেই তৈরি হয় আসলে। কিন্তু আমাদের নজরুলে কিন্তু সেরকম কোনো কিছু নাই। এটা আমাদের দুর্ভাগ্য এই অর্থে বলবো, যেরকম সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিন্তু কাজটা কিন্তু সঠিকভাবে, মানে এখানে সাধারণত অন্যটা বলে লোকে যে সরকারি দিয়ে নেই, কিন্তু আছে, কিন্তু আসল মূল কাজটা নেই। আর যেরকম রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা নেই, কিন্তু মূল কাজটা আছে। তো আপনি কোনটাকে বলবেন? আসলে আমাদের ভেতর থেকে সবাইকে ভালো হতে হবে। যে আমি যদি আমার ব্যক্তি চিন্তা করি যে না আমি বড় হব, তাহলে আমি হব, কিন্তু আমি যদি বলি যে না আমি না, শুধু আমার সাথে যারা আছে সবাইকে নিয়ে বড় হব, তখন কিন্তু আপনি দেখবেন যে এমনিতেই বড় হবে। তো আমি বলবো যে সে অর্থে আমাদের এই দৈন্যতাটা কেটে যাবে। অবশ্যই আমাদের তরুণ প্রজন্ম এই যে নজরুলের যে কথা এবং সুর, সবচেয়ে নাড়া দেয় হলো তরুণদের আগে প্রথমে। হ্যাঁ, তার যে কথা এবং গানের প্রত্যেকটা বাণী এবং সুরের মাদকতা আমার মনে হয়। কিন্তু আমাদের প্রয়োজন হবে, এত চ্যানেল হয়েছে, কিন্তু দেখেন নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এগুলো প্রচার করে কখন? ভোর 6টা থেকে 7টা, যখন কেউ শুনে না।
আসলে আমরা তো রেয়াজ তখনই করতাম, কিন্তু না, এখনকার কিন্তু- ছেলেমেয়েরা তো পরিবর্তিত হ্যাঁ, আসলে। কিন্তু আপনি যে যাকে বুঝতে শোনাবেন, হবে। যে তরুণকে আপনি শোনাবেন, হ্যাঁ। সে তরুণ ঘুম থেকে উঠবে 10টায়, হ্যাঁ, তাহলে তো সেই গানটা কোথায় রয়ে গেল বলেন? অবশ্যই। আমাদের যদি তারুণ্যের জয়গান যদি করতে চাই, আমাদের তরুণদের সঠিক যেটা চলছে সেটা আমরা সঠিক সময় আমরা প্রচার করতে হবে। যেই সময় মানুষটার ভালো একটা অনুষ্ঠান সবাই মিলে শুনতে পারবে, সেই সময় প্রচার করতে হবে। প্রচার করতে হবে। তখন দেখবেন ভোর 6টায় কেউ দেখে না। সেটা একমাত্র খুবই নজরুলের বা গানের অনুরাগী না হলে কেউ ভোরবেলা উঠে দেখবে না। একটা সুন্দর একটা সময় প্রচার করতে হবে। এই যত প্রচার হবে, আর আমার মনে হয় যে একটা জিনিসকে সবচেয়ে তুঙ্গে তোলার এই চ্যানেলগুলোই যথেষ্ট। এরা চাইলেই, যে যদি আপনি বলেন যে 1 মাসের মধ্যে নজরুলের গানকে ওরা মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে, যদি এটা সদ ইচ্ছা থাকে। আমরা সঠিক সময়ে, আমরা ভালো গান কিন্তু শ্রোতা এখনো আছে, আমরা বলবো না। যে দেখেন, ইন্ডিয়াতে আমি অনেকবার গান করতে গেছি, ওখানে একটা গ্রামের মানুষের যে গানের প্রতি যে সমালোচনা, সেটা যদি আপনি শুনেন, সাধারণ মানুষ তো হাল চাষ করতেছে, অথচ বলছে যে আমি গান করেছি প্রত্যেকটা ওয়ার্ডে, মানে সেন্টেন্সে সে আমার দাদা এই জায়গাটা আপনি এত ভালো গাইলেন, মানে তার এগুলো জানা আর কি, অর্থ বলে দিচ্ছে, অর্থ বলে দিচ্ছে, এবং মানে সুরটা বাহ আপনি খুব ভালো করে গাইলেন এই জায়গাটা। তো এই যে বোধটা তৈরি করতে হবে আমাদের, অবশ্যই। এই বোধটা যতদিনে তৈরি না হবে ততদিন আমরা মানসিকভাবে উন্নত হতে পারবো না। অবশ্যই এটা সবচেয়ে জরুরি কথা। এবং সেটা শুধু তরুণ না, আমাদের তরুণ লাস্ট না, দর্শকদের সমস্ত। তরুণদের জন্য বলেছিল আপনার এই কথাটা, ওই হ্যাঁ, প্রশ্নের উত্তর হতে পারে, প্রশ্নের উত্তর হতে এবং পারে। এটা আসলে সবার জন্য, সবার জন্য। আপনি ভালো গান যতক্ষণই প্রচার করতে থাকবেন, দেখবেন যে একটা মানুষ বলবে যে ও অমুক চ্যানেলের ওই অনুষ্ঠানটা খুব ভালো, আমি কতক্ষণে আসে আর দেখবো। কিন্তু এইভাবে করে আমাদেরকে, মানে নজরুলের গানটাকে এভাবে উপস্থাপন করতে হবে। অবশ্যই অবশ্যই। তা না হলে আমরা কখনোই এটা থেকে আমরা মুক্তি ত্রাণ পাবো পাবো না না, আসলে, আর কি, অবশ্যই। হ্যাঁ, পরিত্রাণ হবে না। হ্যাঁ আর কি সেটাই। আমাদের। দাদা, আমাদের সঙ্গে একটা ফোন আছে। হ্যাঁ অবশ্যই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শেরপুর থেকে দেবাশিস মিলন বলছি। জি দেবাশিস, বলুন। আমি আপনাদেরকে নজরুলের 113তম জন্মদিন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক শুভেচ্ছা। আর একটি কোশ্চেন জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে যে আজকেও বিভিন্ন চ্যানেলে দেখলাম যে নজরুল সঙ্গীত আর নজরুল গীত, এই যে ব্যাপারটা অনেকদিন যাবত আমরা শিল্প সংস্কৃতির সাথে একটু কিছুটা জড়িত এবং একজন অভিভাবকও বটে। তো এই যে দ্বন্দ্বটা, আর যিনি বলছিলেন দাদা যে রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে রুট লেভেল থেকে একটা চর্চা হচ্ছে, কিন্তু নজরুল সঙ্গীতের জন্য আমার জানা মতে দুটি সংগঠন বোধহয় আছে। তো সেক্ষেত্রে তারা কতদূর কাজ করছে এবং দাদা তার সাথে যুক্ত কিনা, শুধুমাত্র সাইনটের প্রশিক্ষক হিসেবে, নাকি এই ক্ষেত্রে তার ভূমিকাটা কি? আর স্বরলিপি আমরা দেখবো আর কি, সেটা নজরুল ইনস্টিটিউটের নাকি সুদিন দাশগুপ্তের নাকি কমল দাশগুপ্তের, কোনটাকে? আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটা খুব জরুরি একটা ধন্যবাদ কথা, দর্শক, খুব উনি সুন্দর একটা টেকনিক্যাল পয়েন্ট কয়েকটা প্রশ্ন করেছেন। উনি করেছে আসলে কি, নজরুল এখন মানুষের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে আমরা কোনটা শুনবো। আসলে নজরুলের, আমরা কি করেছি, নজরুল ইনস্টিটিউট বড় একটা গুরুদায়িত্ব পালন করেছে, সেটা হলো যে নজরুলের আদি রেকর্ড থেকে সত্যিকারের নজরুলের যে গানগুলো যে রকমের করেছিল ঠিক সেই রকম করে উপস্থাপন করা আর কি। তো সেক্ষেত্রে দেখা গেল কি, এই যে সুদিন দাস যার কথা বললেন স্বরলিপি করেছেন, উনি না শুধু অনেকেই করেছেন, অনেকেই এর সাথে জড়িত। তারা পুরাতন রেকর্ডটা সেই ইন্দুবালা, আঙুরবালা, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী এবং আরো যারা, কমল দাশগুপ্ত, যারা করেছেন, সেই সুরগুলোকে শুনে শুনে স্বরলিপি করে একটা কাঠামো তৈরি করেছেন, রাইট? হ্যাঁ, এখন আমরা অবশ্যই এটার সাথে, উনি জিজ্ঞেস করেছেন আমি শুধু ছায়ানটে আছি কিনা, কিন্তু না, আমরা শুধু প্রথম প্রশ্নটার উত্তর, যে মানে কোনটা ফলো করবে, কোনটা অবশ্যই ইনস্টিটিউটের এটা ফলো করতে হবে। এবং এখন শুধু না, যদি যারা মনে করেন যে এখন রেকর্ডও প্রায় 400 গানের রেকর্ড, ওগুলি শুনতে পারে, ওগুলি শুনতে পারলে উনি বুঝতে পারবে যে আসলে গানটা কিরকম হচ্ছে। আর একটা কথা কি, নজরুল গানের চর্চা করতে হলে আমাদেরকে কিন্তু নিজেদের চর্চা করতে হবে। অবশ্যই। নীতি, আরেকটা ছিল গীতি আর সঙ্গীত, এটা নিয়ে খুব অল্প কথার মধ্যে, গীতি আর সঙ্গীত, আসলে আমরা গান শুনবো আসলে। গীতি আর সঙ্গীত মানে আর কি, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আসলে, এটার প্রশ্ন উত্তরটা। আমরা নজরুল গীতি যদি শুধু বলি, অনেকে নজরুল গীতি বলে যে শুধু গীত রচনা করা এবং সঙ্গীত। নজরুল কিন্তু সবগুলোই করেছে, সবই করেছেন। হয়তো সব গানের করতে পারে নাই, কিন্তু সেই হিসাবে আমরা অনেকে নজরুল সঙ্গীত বলছে,
যেরকম গীতিটা তাহলে হচ্ছে গীত রচনা করা শুধুমাত্র, আর সঙ্গীতটা হচ্ছে সুর করা, লেখা এবং স্বরলিপি করা, সবগুলো তৈরি করা। ওকে, তাহলে আমার মনে হয় যে সাংগীতিক আর কি একটা ব্যাখ্যা আর কি, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমরা অত তর্ক বিতর্কে না যাই। আমার মনে হয় দর্শক আমাদের কথা বুঝতে পেরেছে। আচ্ছা দাদা, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা গান গাইতে গাইতে বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, আমারও যে একটা অনুরোধ, সেটা ওটাই আমরা গাইবো। ঠিক আছে, ওকে। দর্শক, আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ থাকবার জন্য, এবং প্রতিদিন আপনারা থাকুন, আমরা এটাই চাইবো। আগামীকালকে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে ইয়াং নাইট হাজির হয়ে যাবে। আজকের জন্য আমি শাহানা মজুমদার বিদায় নিচ্ছি। আবারও সবাইকে নজরুলের জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই। আর দর্শকদের কাছে আমি বিদায় নিচ্ছি। সবাইকে এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এখানে উপস্থাপন করার জন্য নিয়ে আসছেন। তো অবশ্যই অবশ্যই গানটা শুনি। আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজে তারে আমি আপনায় আমি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার